প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন দেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনপদের তথ্যচিত্রভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান জনপদ। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনা করেছেন শাহাদা পিয়াসির চিনু। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দিলীপ কুমার দাস। দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা বাগেরহাট, নানা ঐতিহ্য সংস্কৃতিতে অনন্য একটি জেলা বাগেরহাট। এই জেলায় রয়েছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের ৬০ গম্বুজ মসজিদ, রয়েছে মাজার, রয়েছে বিশাল সুন্দরবন সহ নানা ঐতিহ্য। আমাদের আজকের বিষয় বাগেরহাট জেলার উন্নয়ন ঐতিহ্যের চালচিত্র। দেশের দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের নিকটবর্তী জেলা বাগেরহাট। নানা ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ এ জেলার আয়তন প্রায় ৩,৯৫৯ বর্গ কিলোমিটার। এ উপমহাদেশের অন্যতম প্রধান মুসলিম সাধক ও শাসনকর্তা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে ১৪২৯ সালে বাগেরহাট আগমন করেন। সঙ্গে এনেছিলেন প্রচুর সৈন্য ও পাইক পেয়াদা। তার প্রতিষ্ঠিত খলিফাবাদী হচ্ছে এখনকার বাগেরহাট। খান জাহান আলীর সময়ে বাগেরহাটে প্রতিষ্ঠিত হয় অসংখ্য মসজিদ, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এ পর্যায়ে কথা বলছি বাগেরহাট জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে। জেলা প্রশাসন থেকে বাগেরহাটের উন্নয়নের জন্য, বিশেষ করে এই ঐতিহ্য রক্ষার জন্য আপনারা কি কি উল্লেখযোগ্য কর্মকাণ্ড করে থাকেন? এখানে যদিও কোনো শিল্প কারখানা নাই, তারপরও যে ঐতিহ্যগত যে বিষয়গুলি রয়েছে, বিশেষ করে ৬০ গম্বুজ মসজিদ, হযরত খান জাহান আলী রহমতুল্লাহর মাজার, খানজেলি দিঘি বা এই ধরনের আরও অনেক বেশ ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যেগুলির মাধ্যমে আমি মনে করি এই এলাকার পর্যটন শিল্পকে উৎসাহিত করার মতো যথেষ্ট সুযোগ রয়েছে আর কি। এই পর্যটন শিল্পকে উৎসাহিত করার জন্য আমি যতটুকু জেনেছি, জেলাতে ইতিপূর্বে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হয়েছে পর্যটন শিল্প স্থাপনের জন্য। ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে সুন্দরবন এবং ৬০ গম্বুজ মসজিদ স্থান পেয়েছে। তো আমরা চাচ্ছি যে আসলে সারা দেশের মানুষ এই ওয়ার্ল্ড হেরিটেজকে মানুষ যেন দেখতে আসে বা এটাকে যেন আরও উৎসাহিত করে। শুধু সারা দেশেই নয়, আমাদের বিশ্বেও যেন এই বিষয়গুলি, বিশ্বের পর্যটক যারা আছে তারা যেন এই বিষয়গুলির প্রতি উৎসাহিত হয়, সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। বিশেষ করে আমি বলবো যে এখানে ৩টা পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য, বিশেষ করে শরণখোলা, তারপরে সদর এবং মংলা, এই ৩ জায়গাতে পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য ইতিমধ্যে আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি এবং সেগুলি প্রক্রিয়াধীন আছে। আশা করি ইনশাল্লাহ এই বিষয়গুলি শীঘ্রই বর্তমান সরকার ত্বরান্বিত করে এই এলাকাকে শুধু আমাদের দেশে না, বিশ্বের দরবারেও একটা পরিস্থিতি করতে সহায়তা করবে। জেলার প্রধানতম নদীসমূহ হচ্ছে দরাটানা, বলেশ্বর, ভাংরা, গোসাইর খালি, হরিণহাটা, মধুমতি ও পশুর নদী। মূলত দরাটানা ও বলেশ্বর নদী ঘিরে রেখেছে বাগেরহাট সদরকে। ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত সদর উপজেলা। বাগেরহাট সদরের প্রধানতম সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। শহরের পাশ দিয়ে প্রবাহিত নদীর দরা টানার কারণেই এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিগত সময়ে অপরিকল্পিত বাঁধ আর স্লুইস গেট নির্মাণ, এর ফলেই শহরে অভ্যন্তরে বিরাট এলাকা জুড়ে জলাবদ্ধতা তৈরি হয়। তাতে নগরবাসীকে পোহাতে হয় ভোগান্তি। অর্থনৈতিক কর্মকাণ্ডেও স্লথ গতি পরিলক্ষিত হয়। মূলত সুইচ গেটের মূল একটা অংশ হচ্ছে আপনার গেটটা সঠিকভাবে স্থাপন করা, কিন্তু আপনার ডিপার্টমেন্টের যারা দক্ষ কর্মকর্তা ছিলেন সংশ্লিষ্ট, তাদের আপনার পর্যবেক্ষণের অভাবে এখানে আপনার সঠিকভাবে গেটগুলো লাগানো হয়নি। যে প্রপার আপনার থিকনেসগুলো ছিল সেভাবে ব্যবহার করা হয়নি, যে কারণে স্বল্প সময়ের মধ্যে এই গেটটা নষ্ট হয়ে পানি ওভারফ্লো হচ্ছে। আমাদের এলাকায় পানি ঢুকে যে আপনার গাছগাছালি, কৃষি আবাদ, এগুলো আপনার লবণ পানি ঢুকে গাছগাছালি নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, ঘর বাড়ি তলায় যায়।
এই কারণে আমরা ক্ষতিগ্রস্ত। পৌর মেয়র হিসেবে দাবি রাখছি, যত দ্রুত আমার এই সড়ক আমাদের এই সুইচগুলো সংস্কার করবে আমরা ব্যাপকভাবে সুবিধা পাবো। প্রতিটি ক্ষেত্রে আমার প্রতি বছর যেভাবে রাস্তাঘাট ড্যামেজ হয় তা পরবর্তী বছরে সংস্কার করা সম্ভব না, অর্থনৈতিক দুরবস্থার কারণে। বিশ্ব সংস্থা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের প্রধান দুটি স্থাপনাই বাগেরহাটে অবস্থিত। একটি হলো বৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন, অপরটি হলো বাগেরহাট সদরে অবস্থিত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে প্রতিষ্ঠিত ৬০ গম্বুজ মসজিদ। অপরূপ সৌন্দর্য কারুকার্য খচিত এই মসজিদ মূলত ইট, বালু, চুন দ্বারা নির্মিত হয়েছে। বর্তমানে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদটির প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করছেন। প্রতিদিন অসংখ্য পর্যটক এই মসজিদটিকে দেখতে আসেন। ৬০ গম্বুজ মসজিদের পরেই আরও একটি ঐতিহাসিক স্থাপনা হচ্ছে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার। বিরল পাথরে নির্মিত এই মাজারের সকল উন্নয়ন কর্মকাণ্ড খান জাহান আলী জীবিত অবস্থায় করে গিয়েছিলেন। খান জাহান আলী মৃত্যুবরণ করেন ১৪৪৯ সালে। মাজারের পাশেই রয়েছে বিশাল আকারের পুকুর। এই পুকুরে রয়েছে বেশ কয়েকটি মিঠা পানির কুমির। জানা যায় তৎকালীন সময়ে মিঠা পানির অভাবের কারণেই এই পুকুরটি খনন করা হয়েছিল। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষ এই মাজার দেখতে আসেন। এই মসজিদের উন্নয়নের জন্য আপনাদের আর কি কি চাওয়ার আছে? এখানের পীর খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের বাড়ি আছে পার্শ্ববর্তী, তো সেইটাকে প্রত্নতাত্ত্বিক বিভাগ যদি আরও যত্নের সাথে সরকারের নেক দৃষ্টিতে যদি এটাকে দ্রুত নির্মাণের কাজটা ওনারা করেন, তাহলে আমি মনে করি যে এই দেশে শুধু না বিদেশি পর্যটকরাও এখানে আসবেন এবং পীর খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের যে বিশাল কর্মযজ্ঞ গত ৬০০ বছর আগে উনি করে গেছেন সেটা মানুষ জানতে পারবে এবং এটার প্রতি আরও আকৃষ্ট হবেন। হযরত পীর খাজা খান জাহান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ৬০ গম্বুজ দীর্ঘ ৬০০ বছর পূর্বে নির্মাণ হয়েছে, কিন্তু এই মসজিদে এখন ৫ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। হযরত খাজা খান জাহান রহমতুল্লাহ আলাইহি যেই ফ্লোর করেছিলেন ৬ কোনা টাইলসের, সেই ফ্লোর এখন নাই। মুসল্লিদের নামাজ পড়ার জন্য অসুবিধা হচ্ছে, হাঁটুতে অনেকে ব্যথা পাইতেছেন। তাছাড়া এই মসজিদের গার্জিয়াস কার্পেট দরকার, আর উন্নত মানের আরও অন্যান্য জিনিসপত্র দরকার। শিক্ষা ব্যবস্থায় এই জনপদে নানা সীমাবদ্ধতা থাকলেও দিন দিন এ অঞ্চলে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলে এখনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নির্মিত হয়নি। শহরের একমাত্র ঐতিহ্যবাহী কলেজ পিসি কলেজ। এলাকাবাসীর আশা এই কলেজটি অচিরেই বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। এছাড়াও নারী শিক্ষার ক্ষেত্রে রয়েছে পার্শ্ববর্তী উপজেলা কচুয়ায় একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান। বাগেরহাটের কচুয়া উপজেলা শিক্ষাক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। এখানে বেশ কয়েকটি নামী স্কুলও রয়েছে, কলেজও রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে শেখ আবু নাসের মহিলা কলেজ। এই কলেজের রেজাল্ট অন্যান্য যে কোনো কলেজের তুলনায় অনেক বেশি ভালো। আমরা এই পর্যায়ে কথা বলছি সেই কলেজেরই অধ্যক্ষ, ওনার সঙ্গে আমরা কথা বলছি। যে আপনি আমাকে বলেন যে আপনাদের এই অঞ্চলে লেখাপড়ার ক্ষেত্রে আপনাদের কলেজের কতটুকু ভূমিকা, আর কি করা উচিত আরও বেশি ডেভেলপ করার জন্য? এটি ১৯৯৫-এর কোনো এক শুভ মহেন্দ্রক্ষণে কচুয়ার কৃতি সন্তান, আলোকিত মানুষ, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মীর শওকত আলী দারু মহোদয়, যিনি কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি অনেক ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই অঞ্চলের এই উপজেলার প্রায় 98% শিক্ষা প্রতিষ্ঠান তার হাতেই গড়া। যুদ্ধ বিধ্বস্ত পরবর্তী বাংলাদেশে উনি সে সময়ের 70-এর সংসদ সদস্য ছিলেন। তো সে সময়ে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো করছেন। তো কচুয়াতে নারী শিক্ষার বৃহৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, যে কারণে ১৯৯৫ সালে এই কলেজটি শুরু করেন। ১৯৭৫-এর ১৫ই আগস্টে নির্মমভাবে নিহত শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধুর একমাত্র অনুজ, জননেতা জনাব শেখ হেলাল উদ্দিনের প্রয়াত পিতা শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ নামেই কলেজটি শুরু করেন, যেটি ১৯৯৫-এর পরে ধীরে ধীরে হাঁটি পায় আজকে ডিগ্রি কলেজ হিসেবে উন্নীত হয়েছে। কলেজটি শুরু থেকে এই অবধি ধারাবাহিকভাবে চলে আসছে শিক্ষা বিকাশের জন্য, নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দরিদ্র জনপদের নারীদের শিক্ষার আলোয় আলোকিত করবার জন্য এই কলেজটি অনবদ্য ভূমিকা পালন করে চলেছে। নারী শিক্ষার ক্ষেত্রে আপনাদের এই কলেজের আর কি কি উন্নয়ন করা দরকার? আমাদের কলেজে বিশেষ করে ছাত্রীনিবাসে তো খুবই আসবাবপত্র নাই, খেলার কোনো ইয়ে নাই, সরঞ্জাম নাই।
অনার্সের জন্য আমাদের এখন আবেদনের পর্যায়ে চলে আসছি আমরা। অনার্স চাই আমরা। এই অঞ্চলে বিশেষ করে কোচো উপজেলায় শিক্ষাক্ষেত্রে অবস্থা কেমন এখন বর্তমানে, আর ডেভেলপ করার জন্য কি করা দরকার? ভালো শিক্ষা ক্ষেত্রে এখন যে অবস্থা, এই যে আমরা পরীক্ষা নিলাম, আর বিশেষ করে আমি খাতা দেখছি, খাতা দেখে মনে হচ্ছে যে ব্রেইনের যে পরিশ্রম সেটা না, সমস্ত খাতাই খুব সুন্দর লেখা, তাতে মনে হয় শুধু কচুয়া না, গোটা বাংলাদেশেই শিক্ষার মানটা ভালো হয়েছে আগের চেয়ে। ছাত্র ছাত্রী যেমন আছে সে তুলনায় কলেজে ছাত্রাবাস হলে আর একটু ভালো হয়, ছেলে মেয়েদের পরিচর্যা করা যায়, এখানে যারা থাকেন টিচাররা এরা দেখতে পারে ছেলেমেয়েরা কেমন পড়াশোনা করছে, আমার মনে হয় তাহলে রেজাল্ট আর একটু ভালো আসে। স্বাস্থ্যসেবায়ও এই অঞ্চলে রয়েছে নানা সীমাবদ্ধতা। বিগত দিনে প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত না হওয়ায় স্বাস্থ্যসেবা খাতে এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়নি। আমরা আসছি কচুয়া উপজেলা বাগেরহাটের অন্যতম একটি জনবহুল এলাকা। এই উপজেলার একটি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের অনেক কিছুরই অপ্রতুলতা রয়েছে বলে স্থানীয় অনেকে অভিযোগ করেছেন। আমরা কথা বলছি স্থানীয় একজন অধিবাসীর সঙ্গে। আচ্ছা বলেন তো, এখানে কি অবস্থা, হাসপাতালের কি অবস্থা? হাসপাতালের অবস্থা হচ্ছে যে ফ্যান নেই, যা আছে অকর্মতা করে আছে, তারপরে কোনো আলো নেই, অ্যাম্বুলেন্স তা নেই, নষ্ট। যেই বলি ড্রাইভার, সে ড্রাইভার বলে যে এখানে অ্যাম্বুলেন্স নষ্ট, বারে বারে বলি শোনে না, এই অবস্থায় আছে। আমরা ডাকি ডাক্তারে, ডাক্তার সহজে আসে না, আমাকে ভ্যাকসি মারে, তারপরে আসি, ফিরে আবার যাই, আবার ওরকম ভ্যাকসি মারে, তারপরে সেটা ইচ্ছে মতো এই জায়গায় আসে। আজকে রুগী দেখলেও পারে, না দেখলেও পারে, তাড়াতাড়ি বাগেরহাট পাঠাই দেয়। গরিব রোগীরা ভালো চিকিৎসা পায় না ডাক্তারের অভাবে। আর মেইন সমস্যা, তারপরে যদি একটা অ্যাম্বুলেন্স দরকার, মেজর সমস্যা একটা অ্যাম্বুলেন্স দরকার। অ্যাম্বুলেন্সটা মাসের মধ্যে 15 দিনই অপেক্ষা থাকে, এবং যখনই একটা রোগী ধরেন 250 বেডে বা বাগেরহাটে যাবে, তখন হসপিটালে এসে বললে যে আমরা অ্যাম্বুলেন্স কোথায় পাবো, কীভাবে যাব, তখন বলে যে অ্যাম্বুলেন্স নষ্ট। তো এই সমস্যাটা, তারপরে গরিব রোগীরা যখন হসপিটালে আসে তখন ওই ঠিকমতো সেবা পায় না, তারপরে গরিব রোগীরা ওষুধ কিনতে পারে না, যে এখান থেকে যে ওষুধটা দেয় তা ঠিকমতো দেয় না। যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ হলে আপনারা নাকি ঠিকভাবে সময় দেন না রোগীদেরকে, এবং রোগী অনেক বেশি হয়, এটা ঠিক, কিন্তু সময় দেন না, আর চিকিৎসা যেভাবে পাওয়া উচিত, যতটুকু পাওয়া উচিত, ওষুধ সহ অন্যান্য তথ্য বা উপদেশ সেটা আপনারা ঠিক মতো দেন না। আমাদের এখানে প্রতিদিন 300 থেকে 350 রুগী আমরা বহির বিভাগে দেখি, এবং ভর্তি রুগীর মধ্যে 50 থেকে 60টা রুগী ভর্তি থাকে। এখানে 22টা পোস্টের মধ্যে আমাদের আপনার টোটাল এখন আছে 7 জন ডাক্তার, এর মধ্যে 2 জন ডাক্তার জয়েন করে চলে গেছে, আর কখনো আসে নাই, তার মানে 5 জন। তো 5 জন ডাক্তার 22 জন ডাক্তারের কার্যক্রম কি অতটুকু চালাইতে পারবে এটা আপনারা এবং ভালো বোঝেন, কিন্তু রুগী তো সেটা বোঝে না। রুগী আসতে সেবা নিতে, সে সেবা না পেলে সে বলবেই। কচুয়া বাজার বাগেরহাটে একটি জনপ্রিয় এলাকা। এই এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড এই বাজারকে ঘিরেই হয়ে থাকে। আমরা কথা বলছি এই বাজারের একজন কর্মকর্তার সাথে। আচ্ছা, আপনি আমাদেরকে বলেন যে এই বাজারটা, আপনাদের বাজারটা দেখা যাচ্ছে কখনো ভাঙা, কখনো কাঁচা, আবার অনেক লোকজন বাজারও আছে অনেক। এই বাজারটা উন্নয়নের জন্য আপনার কি কি করা দরকার? আরও অনেক কিছু প্রয়োজন। সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে পানি। এই পানি, স্বল্প পানি আমরা শুরু করেছি, ব্যাপক পানির প্রয়োজন। বাগেরহাট জেলার সদরের খুব নিকটেই ও ফকিরহাট উপজেলায় প্রচুর চিংড়ি চাষ হয়। এই চিংড়ি থেকে দেশ প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করে। রামপাল উপজেলায় বর্তমানে প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে মাছ চাষের বৃদ্ধি ঘটানো যাচ্ছে না। বিগত সময়ে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও স্থবির হয়ে পড়েছে। বাগেরহাট সদরের সাথেই রয়েছে রামপাল। এই উপজেলায় হাজার হাজার গ্রাম রক্ষার জন্য, চাষাবাদের উন্নয়নের জন্য, মৎস্য শিল্প রক্ষার জন্য তৈরি করা হয়েছিল স্লুইস গেট, কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে সেই স্লুইস গেটগুলো এখন আর আগের মতো কার্যকর নয়। এই স্লুইস গেটগুলোকে আরও কীভাবে উন্নয়ন করা যায়, এই গ্রামগুলোকে কিভাবে রক্ষা করা যায়, এই ব্যাপারে স্থানীয় একজন অধিবাসীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। উনি হচ্ছে স্থানীয় একজন চেয়ারম্যান। আচ্ছা, আপনি আমাদেরকে বলেন, এই যে আপনাদের এলাকার এখন যেই স্লুইস গেটগুলো অভিশপ্ত হয়ে গেল, কেন, এটাকে কিভাবে সংস্কার করা যায়? পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনা কারণে এই গেটগুলো এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কৃষকদের উন্নয়নের জন্য
এই গেট তৈরি হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অব্যবস্থার কারণে জলাবদ্ধতা সৃষ্টিতে এই অঞ্চলের হাজার হাজার কৃষকের মরণের ফাঁদ সৃষ্টি হয়েছে। অচিরেই আমি মনে করি এই গেটগুলো সংস্কার এবং নতুন কিছু সুইচ গেট তৈরি করা একান্ত আবশ্যক। আমরা আছি কচুয়া উপজেলার ট্যাংরাখালী গ্রামে। এখানে বলেশ্বর নদী পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। বলেশ্বর নদীর এক পাশে আছে পিরোজপুর, আরেক পাশে আছে বাগেরহাট। তা আমরা এই পেছনেই একটা সংযোগ সেতু দীর্ঘ প্রায় 8 বছর ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। এই এলাকার লোকজনের প্রাণের দাবি এই সেতুটি যেন অনতিবিলম্বে সমাপ্ত করা হয়। সেতুটি কেন এই অবস্থা পড়ে আছে আমরা নানা জনের কাছে জানতে চেয়েছিলাম। আচ্ছা বলেন তো আপনাদের সেতুটার গল্পটা কি? সেতুটা এইভাবে 8 বছর ধরে পড়ে আছে কেন? 2000 সালেই এই সেতুটির কাজ শুরু হয়, কিন্তু পরবর্তী সরকার 2001 সালের সরকার, 4 দলীয় ঐক্যজোটের সরকার ক্ষমতা আসার পরে এই কাজটি সেই যে অবস্থায় ছিল সেই অবস্থায় পড়ে আছে, তার কোনো উন্নতি। আমাদের বিগত সরকার আওয়ামী লীগের সরকারের আমলে এই কাজটি, সেহেতু 4 দলীয় ঐক্যজোট সরকার ক্ষমতা আসার পরে এই কাজটি আর করেননি। এটা আমাদের সঙ্গে, এই অঞ্চলের সঙ্গে একটা বিমতাসুলভ আচরণ করছে বলে এটা আমার ধারণা। এই সেতুটি চালু হলে ওপারে যে কৃষিযুক্ত এলাকা, যে বরিশালের অংশ, বৃহত্তর বরিশালের অংশ, পিরোজপুর এখন নতুন জেলা, এখানে এই কৃষকরা এই ব্রিজ পার হয়ে এপার আসলে এই এলাকার অনেক উপকারে আসবে। ব্রিজের উপরে অনেক শিক্ষার্থী যারা পিরোজপুর যে পড়াশোনা করতে পারে না, তারা আমাদের এই শেখ আবু নাসের মহিলা কলেজ, কচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া সিএস প্যালেট স্কুল, কচুয়া গার্লস স্কুল এই জায়গায় পড়াশোনা করে। এই ব্রিজের কাজটা যদি হইতো তাহলে এই আমাদের এই কচুয়া প্লাস হলো এই যে এই পাশে পিরোজপুর জেলার যারা আছে, এই যে চালতাখালী গ্রাম ট্রাম আছে, জুসখোলা, নাজিরপুর, তারা সবাই এসে আমাদের এইখানে পড়াশোনা করবে এবং এই রোডটা পাকা হয়ে গেলে অর্থনৈতিকভাবে ডেভেলপড হবে আমাদের কচুয়া থানা। এই পর্যায়ে কথা বলছি এই এলাকা থেকে নির্বাচিত বাগেরহাট 2-এর মাননীয় সাংসদ শওকত আলী বাদশা। এবার তো প্রথম আপনি জাতীয় সংসদের নির্বাচিত সাংসদ হয়েছেন। এই এলাকার বিশেষ করে বাগেরহাট সদরের জনগণের কাছে আপনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা আপনি কীভাবে পূরণ করবেন? বাগেরহাট গত সরকারের আমলে সন্ত্রাসীদের জনপদে পরিণত হয়েছে। এই বাগেরহাটের ছবিরানির ঘটনা, সবিতা হত্যার ঘটনা, কোমরপুরের ঠাকুরবাড়ির নির্যাতনের ঘটনা, আমাদের শ্রমিক নেতা খান সাদিকুল হত্যা, ফকিরহাটের শিল্পপতি ফরাদ হত্যা, এমনকি জনপ্রিয় বিএনপি নেতা আওয়াল হত্যা সহ লিটন হত্যা, অনেক হত্যা জনপদ এই বাগেরহাট। আমি জনগণকে বলেছিলাম যে বাগেরহাটকে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে যাতে আপনারা বসবাস করতে পারেন সেই নিশ্চয়তা আমরা দেব। আপনি জেনে খুশি হবেন, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সাধক হযরত পীর খানজাহানের পবিত্র ভূমি এই বাগেরহাট। এই বাগেরহাটের জনগণ সবসময় শান্তি পেয়েছে, কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক নেতারা যারা রাজনীতি করতেন না,
রাজনৈতিক ব্যবসা হিসেবে গ্রহণ করেছিলেন। রাজনীতি তাদের হাতে যাওয়ায় রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছিল। এবারে নির্বাচনে জনগণ নিরপেক্ষ শান্তিপ্রিয় ভাবে ভোট দেওয়ার কারণে আমার মতো একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এই কারণেই আমি আমার এলাকার উন্নয়নে যে ওয়াদা ছিল তা পূরণের জন্য আমি আন্তরিকভাবে সচেষ্ট। যে আপনার এলাকায় দেখেছি চারিদিকে, বিশেষ করে বাগেরহাট সদরের চারিদিকে বিরাট জলাবদ্ধতা আছে, স্লুইস গেট নির্মাণে অনিয়ম ছিল, এটাকে আপনি কিভাবে সমাধান করেন? এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য স্লুইস গেটগুলো জোরের ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন এবং যে এলাকাগুলো বাগেরহাট সদরে বিশেষ করে খানপুর, রাখালগাছি, বারুইপাড়া, 7 গম্বুজ, ডেমা ইউনিয়নের একটি অংশ ব্যাপক জলমগ্নতায় নিমজ্জিত থাকে, যা আমি ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী, সচিব, উদ্যোক্তন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছি। আমি লিখিতভাবে আবেদন করেছি, সেখান থেকে তারা এটা সরেজমিনে জরিপ করে একটি কর্মসূচি নেওয়ার ওয়াদা করেছে। আশা করি অচিরেই এই ব্যাপারে তাদের উদ্যোগ গ্রহণ সফল হলে আমার এই জলবদ্ধতা থেকে এলাকার মানুষ মুক্তি পাবে, অধিক ফসল উৎপন্ন হয়ে এদেশে খাদ্যাভাব সহ একসঙ্গে ধান এবং মাছ চাষ করতে পারবে এবং বেকার সমস্যার সমাধান। বাগেরহাটের নির্বাচিত সাংসদ আপনি, কেমন বাগেরহাট আপনি কামনা করেন? আমি বাগেরহাট কচুয়ার মানুষকে সুপেয় পানি দিতে চাই, যে সমস্ত জায়গায় বিদ্যুৎ যায়নি সেসবে যে বিদ্যুৎ দিতে চাই। বাগেরহাটকে সন্ত্রাস, মাদকমুক্ত, নেশাগ্রস্ত জনপদ থেকে মুক্তি করার জন্য বাগেরহাটকে একটি আধুনিক স্টেডিয়াম এবং চিকিৎসা সেবার জন্য বাগেরহাট 250 বেডের হাসপাতাল করতে চাই। বাগেরহাটের জনপদ নানা ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ। সরকারি ও বেসরকারিভাবে উদ্যোক্তারা এগিয়ে এলে বিশ্ব ঐতিহ্যের এই জনপদ অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে। ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধির সম্ভাবনাময় একটি জেলা হচ্ছে বাগেরহাট। নানা কারণে বিগত দিনে এই জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়। সরকার যদি এই ব্যাপারে আরও বেশি মনোযোগী হয়, দেশি বিদেশি উদ্যোক্তারা যদি আরও বেশি মনোযোগী হয়, তবে এই জেলার অর্থনৈতিক সমৃদ্ধি এই দেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।